ধন্যবাদ অনুষ্ঠানের উপস্থাপক আমাদের সুজয়। আমি আপনাদের বলি যে যেটুকখানি ছোট করে বলবো একটু মন দিয়ে আমরা সবাই শুনবো, কারণ আমরা সকলেই সহযোদ্ধা এবং আপনারা সকাল থেকেই, আমি গতকাল থেকে দেখছিলাম যে যারা হলুদ পাঞ্জাবি আর তারা দেখছিলাম অনেক ঝান্ডা টান্ডা লাগিয়ে যে আপনারা আসবেন আহ্বান করবার জন্যে ব্যবস্থা করেছেন। আমাদের শহরের সভাপতি সুকুমার মণ্ডলের নেতৃত্বে মঞ্চে উপস্থিত আছেন আমার বন্ধুবর তাপস দাশগুপ্ত, বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি। বারাসাতের সভাপতি আছেন আইএনটিটিউসির সৌমেন আচার্য। আমাদের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নারায়ণ ঘোষ, তিনি উপস্থিত আছেন। মধ্যমগ্রামের পৌরপ্রধান নিমাই ঘোষ, তিনি উপস্থিত আছেন। আমাদের আব্দুর রৌফ আছে, আমাদের বারাসাত ব্লক 2 এর আইএনটিটিউসির প্রেসিডেন্ট, তিনি উপস্থিত আছেন। আমাদের অরবিন্দ মিত্র, তিনি উপস্থিত আছেন। আমাদের মহিলা তৃণমূলের সভাপতি মমতা আছে, কৃষ্ণা সেনগুপ্ত জেনারেল সেক্রেটারি জেলার, সুতপা আছে ভাইস প্রেসিডেন্ট, কণিকা দেবনাথ, পিঙ্কি আছে, অনিতা মুখার্জি, সুমিতা ঘোষ, জুম্মান, কল্যাণদা আছে, আমাদের ছাত্র পরিষদের পাপাই আছে। সকলে মিলে গৌতম থেকে শুরু করে অনেকেই এখানে উপস্থিত আছে। আসলে ক্ষেত্রটা এমন, অসংগঠিত শ্রমিকদের জন্যে আজকে আইএনটিটিউসির নেতৃত্বে এই সম্মেলন, অর্থাৎ যারা অটো টোটো অপারেট করেন বা তার মালিক আছেন, তারা সকলে এখানে আছে। বিষয়টা আপনারা জানেন যে আপনাদেরও কিন্তু সমাজ জীবনে একটা বড় দায়িত্ব আছে, কারণ আপনারা সকাল থেকে সন্ধ্যা অবধি যে সমস্ত যারা প্যাসেঞ্জারদের নিয়ে যান তাদের সাথে আপনাদের বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা হয়। আমি শুনছিলাম যে সেখানে শ্রমকোড বিল বলে আপনাদের খুব একটা লাভ হবে, কারণ শ্রমকোড বিলটা শুধুমাত্র কারখানাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেটা এই অসংগঠিত ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অসংগঠিত ক্ষেত্রে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী অনেক সমাজ কল্যাণমূলক স্কিম আছে, সাসফাও থেকে শুরু করে ছেলে মেয়েদের লেখাপড়া করানো থেকে শুরু করে হসপিটালের ব্যবস্থা থেকে শুরু করে অনেক সামাজিক কাজ তিনি দিয়ে রেখেছেন প্রকল্পগুলো। কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে আমরা ঠিকভাবে সেটা গ্রহণ করতে পারি না। আমরা যদি গ্রহণ করতে পারতাম এবং আমাদের যারা এই সংগঠনগুলো দেখেন তারা যদি তাদের সহকর্মীদের কাছে এই প্রকল্পের সুবিধাগুলো তুলে দিতে পারতেন, তাহলে অনেক উপকার হতো। কারণ আমরা এই যে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্যে বিধিবদ্ধ কোনো নিয়ম কানুন, টোটোর জন্য রাজ্য সরকার একটা রেজিস্ট্রেশন চালু করেছে। মধ্যমগ্রাম পৌর এলাকায় যে সমস্ত টোটো যারা পেয়েছিলেন তাদের জন্যে একটা রেজিস্ট্রেশন চালু হয়েছে। আসলে একটা আইনি স্বীকৃতি দেওয়া, কারণ অনেক জায়গায় অনেক ক্ষেত্রে চলতে গেলে এই প্রশ্নগুলো ওঠে। রাস্তায় ওঠার ক্ষেত্রে সেই আইনি স্বীকৃতি দেওয়ার জন্যই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পরিবহন দপ্তরকে সেইভাবে সচেষ্ট হতে বলেছিল, যার ফলে আপনাদের এই রেজিস্ট্রেশনটা করা সম্ভবপর হচ্ছে। মধ্যমগ্রামে আমি দেখছিলাম, নান্টু আমায় দেখাচ্ছিল, বনগাঁয় আজকে সকালে নাম্বার দিয়ে এসছে। মধ্যমগ্রামে খুব তাড়াতাড়ি সুকুমার রায় নাম্বার পুরসভার সাথে বসে এই নাম্বারিংটা করে দেবে। কিন্তু একটা জিনিস আমি আপনাদের বলি, অনেকক্ষণ ধরে বসে আছেন, আমি শুনছিলাম ওদের কাছে যে ওরা বলছিল যে আমাদের এই মুসলিমদের একটা নিয়ম আছে যে জলসা শেষে খাবার দেয়।
এখানেও আমাদের এখানে যে এই সম্মেলন শেষ পর্যায়ে গেলে তখন আপনাদের বেরোবার সময় খাবারটা দেবে, হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু ওরা ব্যবস্থা করেছে আপনাদের। অতএব অধৈর্য হলেও আপনারা ধৈর্য রাখেন, এটা আমার মনে হয় একটা বড় ব্যাপার। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যারা রাজনৈতিক দল করি এবং সেই রাজনৈতিক দল করবার সুবাদে তারই একটা শাখা সংগঠন হিসেবে আইএনটিটিউসি কাজ করে। এখানে ঋতব্রত যখন বলছিল ওই লোকসভায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের প্রতি ভারতবর্ষের পার্লামেন্ট, ভারতীয় জনতা পার্টি কীভাবে আচরণ করে তার প্রেক্ষাপটটা বলছি। এরা রবি ঠাকুরকে মানতে চায় না, এরা নজরুলকে মানতে চায় না, কিন্তু বাংলার কৃষ্টি সংস্কৃতি রবীন্দ্রনাথ নজরুল বাদে হয় না। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর আমরা যেভাবেই ভাবি না কেন, জন্ম থেকে মৃত্যু অবধি তার যে গান আছে যে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, মানে যখন আমি থাকবো না ধরাতে, সেই নিয়েও তিনি গান লিখেছেন। এবং এই যে আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ হচ্ছিল তখন কাজী নজরুল ইসলাম বিভিন্ন গানের মধ্য দিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে। যারা এই বন্দে মাতরম নিয়ে 10 ঘন্টা ওখানে আলোচনা করেছে, আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা নিয়েও আমি দেখছিলাম প্রধানমন্ত্রী বলছেন বঙ্কিম দা, ওদের যে তথ্যমন্ত্রী সে বলছে বঙ্কিম দাস চট্টোপাধ্যায়। আবার আমি দেখছিলাম যে মাতঙ্গিনী হাজরা মাতাগিনী হাজরা বলছে। মানে এত অজ্ঞতা থাকলে যারা সংসদে বা বিধানসভায় যান, যাদের কথা শুনে মানুষ আকৃষ্ট হয়, যে আমরা কাকে পাঠালাম, যিনি সমস্ত শব্দবন্ধটাই ভালো করে জানেন না, যিনি বঙ্কিমচন্দ্র সম্পর্কে তার কোনো ধারণা নেই। বঙ্কিমদা পাড়ার রকের বন্ধু হলে বলা যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বলি আমরা। কারণ স্বাধীনতার ভারতবর্ষে আমরা এখনও যখন উচ্চারণ করি বন্দে মাতরম মন্ত্র, সে বন্দে মাতরমের মানে কি? মাতৃভূমিকে বন্দনা করা, এটাই হচ্ছে বন্দে মাতরম। তো সেই শব্দকে নিয়ে তার 150 বছর হয়েছে, সেটাকে ভালো করে করবার জন্যে পার্লামেন্টে আলোচনা হচ্ছে। কথিত যশা যারা আছেন তারা আলোচনা করছেন। আমি দেখছিলাম ঋতব্রত একটা রাজ্যসভায় বলেছে, খুব ভালো বক্তৃতা করেছিল। এবং এই ভারতবর্ষে যে জাতীয় সঙ্গীত, যার স্রষ্টা হচ্ছেন রবীন্দ্রনাথ, এই জনগণ মন অধিনায়ক আমরা যখন গাই, সারা ভারতবর্ষকে ছুঁয়ে এই বিষয়টা হয়েছে। এবং ও ঠিকই বলেছে, 1911 সালে যখন ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল, তখন এই বন্দে মাতরম গান দিয়ে শুরু হয়েছে। একটা হচ্ছে জাতীয় সঙ্গীত আর একটা হচ্ছে জাতীয় গীত, ন্যাশনাল অ্যান্থেম অ্যান্ড ন্যাশনাল সং, দুটো আলাদা কিন্তু, এটা বোঝার ব্যাপার আছে। কিন্তু মূলত বাংলার যারা বরেণ্য ব্যক্তি তাদেরকে কটাক্ষ করাই মূলত কাজ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। এবং তার ফলে এদের একটা উদ্বেগ আছে। এরা ভাবছিল যে গতবারও যখন 21 সালে নির্বাচন হয়, 24 সালে নির্বাচন হয়, আমরা শুনেছিলাম যে বাংলা থেকে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসকে সরিয়েই সারবে। এবারও তার একটা পরিকল্পনা নিয়েছে। যে এসআইআরের কাজ 2001 সালে হয়েছিল, 2002 সালে পাবলিশড হয়েছিল, যত সময় লেগেছিল, আজকে আমি দেখছিলাম যে আমাদের এই মধ্যমগ্রামে প্রায় 32,000 মানুষকে হিয়ারিংয়ে ডাকা হবে।
এই 32,000 মানুষকে নিয়ে ওখানে নির্বাচন আধিকারিকের সামনে পৌঁছতে হবে, তাদের প্রমাণ করতে হবে তারা ভারতবর্ষের নাগরিক। ঠিক পাশাপাশি আমাদের বারাসাতে, সেখানেও প্রায় 32,000-এর মতো লোককে ডাকা হবে। আমাদের মধ্যমগ্রাম বিধানসভায় অলরেডি 21,945টা নাম বাদ গেছে। বারাসাতে সেটা 26,956। আমি আমাদের জেলার পরিসংখ্যান দেখছিলাম যে 83,681 আমাদের ভোট ছিল 33টা বিধানসভায়। সেইটাই যখন এনুমারেশন ফর্ম দিয়ে ভোটার লিস্টে নাম তোলা হচ্ছে, এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে 75,08,573 জনের নাম দাঁড়িয়েছে। নাম যারা ডাকা হবে হিয়ারিংয়ে, সেই পরিমাণটা হচ্ছে 7,41,700, আর যাদের নাম বাদ গেছে সেটা হচ্ছে 7,92,107। অর্থাৎ একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, রাজনীতিতে একটা অঙ্ক আছে। আমাদের এই যে ভোট 22,000 লোকের নাম বাদ গেছে, এরা গত 24-এর নির্বাচনে ভোট দিয়েছিল কিনা, দিলে কাদের সমর্থন করেছিল। আবার যাদের হিয়ারিংয়ে ডাকবার পরে কত নাম থাকবে এখনো আমরা জানি না। হিয়ারিংয়ে ডাকবার পরে যারা ডকুমেন্টেশন সাবমিট করতে পারবে, যেটা ইলেকশন কমিশন বলেছে যে 11টা নথির কথা বলেছে, সেই নথি কত লোকের কাছে আছে কত লোকের কাছে নেই আমরা জানি না। আমরা চেষ্টা করছি যে দেখবেন 2002-এর যে ইসিআই ভোটে নেটে যে নাম দিয়েছিল, তাতে একটা সংযোজনের তালিকা ছিল। প্রত্যেক বুথেই প্রায় 50-60টা করে নাম ওই ইসিআই নেটে ভোটার তালিকায় ছিল না। কিন্তু আমরা এটা চিফ ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে এই যে লোকগুলোর নাম নেই, সেই লোকগুলোর ক্ষেত্রে কী সিদ্ধান্ত হবে। তারাও কিন্তু হিয়ারিংয়ে ডাক পাবে, অর্থাৎ তাদের কিন্তু ওই 2002-এর ওই ভোটার তালিকার অংশটা নিয়ে যেতে হবে, যে 2002-এর তালিকায় আমাদের কিন্তু নাম ছিল। যাদের কাছে পাসপোর্ট আছে, যাদের কাছে এসসি/এসটি সার্টিফিকেট আছে, এইগুলোর ক্ষেত্রে কোনো সাল বলেনি, কিন্তু বার্থ সার্টিফিকেট বলুন, এলআইসি বলুন, ব্যাংকের বইগুলো বলুন, সেগুলোর ক্ষেত্রে 1987 সাল বলে দেওয়া আছে। এই সময়ের আগে যাদের আছে তাদের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে। সেই কারণের জন্যে কতটা গ্রহণযোগ্য হবে আর কতটা গ্রহণযোগ্য হবে না, সবাই আমরা ভাবনা চিন্তা করছি অধিক ভোটে জিতব। কিন্তু যদি আপনার এই 32 আর 22 যদি 54,000 হয়, তাহলে আমরা মধ্যমগ্রাম বিধানসভায় 49,951 ভোটে জিতেছিলাম, আর লোকসভা নির্বাচনে আমরা 31,600 ভোটে জিতেছি। তাহলে আপনাদের হিসেব করতে হবে, খুব সহজ অঙ্কের খেলা নয় কিন্তু, যে এই যে যদি 50 থেকে 55,000 নাম বাদ যায়, তাহলে সেই অংশটা গত নির্বাচনে কাদের পক্ষে কতটা ভোট পড়েছিল, কতটা ভোট পড়েনি। আমরা অনেকে বলে দিচ্ছি যে ওই মতুয়া ভোট টোট গেছে, ওটা বিজেপিতে পেত, ওই জন্যে পেয়ে যাবে। ব্যাপারটা সঠিক নয়। সব মতুয়ারা বিজেপিকে ভোট দেয় না। কিন্তু এই যে 56,000 নাম, আমাদের মধ্যমগ্রামের মতো একটা বিধানসভায় আমি ধরে নিতে পারি হয়তো 10,000 লোকের নাম হয়তো হিয়ারিংয়ে যদি থাকেও, তাহলেও 40-45,000 লোকের নাম থাকবে না। সেই অবস্থায় আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। মূল উদ্দেশ্যটা, এসআইআরটা এই অল্প সময়ের মধ্যে করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আর্টিকেল 324-এ বলা আছে যে নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয়টা নিয়ন্ত্রণ করে ইলেকশন কমিশন। ওরা এমন সময় এটা কাজটা করলো
যে 6 মাস হচ্ছে ইলেকশন কমিশনের ক্ষমতা থাকে, যে 6 মাসের মধ্যে কবে নির্বাচন হবে কবে নির্বাচন হবে না সেইটা করা। ওরা এইটা এসআইআরটা করে যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে আটকাতে যেতেন, তাহলে ওদের কাছে যেটা প্ল্যান ছিল, প্ল্যান বি আর, সেটা হচ্ছে কোনোভাবে এটাকে ডিলে করতে পারলে রাষ্ট্রপতি শাসন করা যাবে। আর রাষ্ট্রপতি শাসন করলে যে যন্ত্র শাসন ক্ষমতার যে যন্ত্র সেটা ওদের হাতে চলে যাবে, এটাই মূল উদ্দেশ্য ছিল। এবং সেইখানে আপনারা দেখবেন যে এসআইআর শেষ হবে, 16ই ডিসেম্বর ড্রাফট লিস্ট বেরোবে, তাতে সবার নাম থাকবে। এই যে যাদের নাম আমি নন ম্যাপিং বললাম 32,000, তাদের নামও কিন্তু ওই ড্রাফটে থাকবে। কিন্তু তার সাথে সাথে বিএলওরা যেটা করবে, হিয়ারিংয়ের নোটিশ পাঠাবে বাড়ি বাড়ি, মানে যাদের নাম ওরা নো ম্যাপিং করেছে। এবং সেইটা নিয়ে আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক আগেই আমাদের বলেছিল যে বিধায়কদের যে ওয়ার রুমগুলো আছে সেটাও যেন জানুয়ারি মাস অবধি চালু থাকে। কারণ আমাদের খোঁজ নিতে হবে, আমাদের যারা একদম বুথ লেভেলে কাজ করে, যে যত নাম আমরা অন্তর্ভুক্ত হওয়ার জন্য দিয়েছিলাম, সেই বিধানসভা ক্ষেত্রের এসআইআরে কত নাম অন্তর্ভুক্ত হলো, ড্রাফট লিস্টে যে নাম বেরোলো তাতে আমরা যত লোকের নামের জন্য চেষ্টা করেছিলাম তার কতটা অন্তর্ভুক্ত হলো, আর কতটা ওই 32,000 যাদের কথা বললাম যাদের ডাকবে তাদের মধ্যে আমাদের কত মানুষ আছে। এটা একটা কঠিন টাস্ক। মানুষের সাথে যোগাযোগ না থাকলে নির্বাচনে জিততে গেলে ভোটার লিস্টে একটা বড় ব্যাপার। এবার অঙ্কটা হচ্ছে এই যে আমরা যদি সঠিকভাবে এটা করতে পারি এবং সেটা যদি সুনির্দিষ্টভাবে সেই তালিকায়, যেটা 7ই ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল লিস্ট, দেখবেন তার সাথে সাথেই ভোটের দামামা বাজিয়ে দেবে, ইলেকশনের নোটিফিকেশান করে দেবে, আপনি সুযোগ পাবেন না অন্য কোথায় যাওয়ার। আমরা নির্বাচনে যাওয়ার জন্য আমাদের অনেকেই আছেন যারা দিদির দুধ অ্যাপ করেছেন, তারা পরিসংখ্যান ওখানে তুলে দিয়েছেন, যেটা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। আর মমতা ব্যানার্জি একটা এককভাবে চেষ্টা করছেন সারা বাংলা জুড়ে, মানে একটা হিন্দু মুসলিমের সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে। কেউ বাবরি মসজিদ তৈরির কথা বলছে, কেউ রাম মন্দির তৈরির কথা বলছে। বাংলার কৃষ্টি সংস্কৃতি এটাকে ভালোভাবে নেয় না। কারণ আমরা মনে করি যে এই যে টিএমসি কথাটা, এর মধ্যে দেখবেন 3টে শব্দই আছে, টি ফর টেম্পল, এম ফর মস্ক আর সি ফর চার্চ। অর্থাৎ মসজিদের আজান, মন্দিরের শঙ্খধ্বনি আর গির্জার ঘণ্টা দিয়ে এই দলটা তৈরি আছে। অর্থাৎ সমস্ত মানুষ, সমস্ত সম্প্রদায়, সমস্ত ধর্মের মানুষরা এই তৃণমূল কংগ্রেসের পতাকা তলে আছে। তাই যারা এই বিভাজন তৈরি করবার চেষ্টা করছে, ভারতীয় জনতা পার্টি এই খেলাটা খেলছে যে মুসলিমদের কিছু ভোট যদি কমিয়ে দেওয়া যায় তৃণমূলের কাছ থেকে, তাহলে আমাদের জয়ের মাত্রাটা সুবিধে হয়ে যাবে ওদের। এই কথাটা ওরা চেষ্টা করছে হিন্দু মুসলিম একটা বিভাজন তৈরি করে। কিন্তু আমরা যদি এটা না বুঝি, আমরা যদি এই ফাঁদা পাতে পা দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের সমূহ বিপদ হবে। কারণ বাংলায় হিন্দু মুসলিমের যে ঐক্য আছে, সে ঐক্য ভেদাভেদের না। কারণ এখানে স্বাধীনতা আন্দোলনে যেমন নেতাজি সুভাষচন্দ্রের ভূমিকা ছিল, তেমনি মৌলানা কালাম আজাদেরও কিন্তু একটা বড় ভূমিকা ছিল। এটা আপনাদের বুঝতে হবে। কেন রবীন্দ্রনাথের জনগণ মন নিয়ে এত আন্দোলন, কেন বন্দে মাতরমের 1.5 শতাধিক বর্ষের আলোচনা। অর্থাৎ যত বেশি এই সমীকরণ করে দেয়া যাবে,
তত মানুষের মধ্যে এটা প্রমাণ করবার চেষ্টা ভারতীয় জনতা পার্টি হিন্দুদের পক্ষে, আর বাকি সবাই হচ্ছে মুসলিমদের পক্ষে। কিন্তু আমরা একমাত্র রাজনৈতিক দল যারা হিন্দু মুসলমানের মেলবন্ধনের মধ্য দিয়ে আমাদের দলের যেমন নাম, আমরাও সেটাকে রক্ষা করবার চেষ্টা করি। কারণ সমাজের সব মানুষ বিভিন্ন জায়গায়, বড় বড় জায়গায় কাজ করতে পারেন না। অসংগঠিত ক্ষেত্রেও অনেক ছেলে মেয়ে আছেন যারা দিন নিবারণ করবার জন্যে, পরিবারকে ঠিক রাখবার জন্যে কেউ টোটো চালান, কেউ অটো চালান। তার কারণটাই হচ্ছে ওইটা, যে আমাদের পরিবার পরিজনকে যাতে আমরা সুখে রাখতে পারি, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা কাজটা করি। তাই আমার মনে হয় যে আপনারা যারা আজকে এখানে এই সম্মেলনে উপস্থিত হয়েছে, আপনাদের নিজেদের যেমন মানুষের যে একটা নিজেদের পরিবারকে যেমন ঠিক রাখতে হবে, তেমনি আপনাদের একটা নৈতিক দায়িত্ব আছে, সেটা যে মানুষ যেন ভালো থাকে, মানুষের প্রয়োজনে যেন আমরা থাকি। কারণ আমাদের কাছে দেখবেন যে এই নেতা অনেকে বলে, আমি এটাই ঠিক বিশ্বাস করি না। কারণ মানুষের কথা যারা ভালো করে না বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, সেইখানে কিন্তু আমাদের কোথাও কোথাও সংশয় আছে। আমরা যে স্তরেই যে কাজ করি না কেন, মানুষ যেন আমাদের পছন্দ করে, আমার আচার আচরণ ব্যবহার এসব দিয়ে। যদি না পছন্দ করে, তার রিফ্লেকশন কিন্তু ওই ব্যালট বক্সে হবে। আপনি সামনে কিচ্ছু বলবেন, কিন্তু আপনার আচার আচরণ, আপনি কি ব্যবহার করেন, সেটাই কিন্তু মানুষ মনে রাখে। এটা আমাদের দলের অসংগঠিত ক্ষেত্রে আপনাদের একটা বড় ভূমিকা, বড় স্তরের মানুষের সাথে আপনাদের যোগাযোগ। আমরা যখন কথা বলি, নির্বাচনের অনেক মেথড আছে। সকালে যখন মানুষ হাঁটে না, তাদের সাথে যদি লোক থাকে, তাহলে আপনি জানতে পারবেন আপনার বিরুদ্ধে কী আলোচনা হচ্ছে। ঘাটে যখন চান করতে যায় না, পুকুরে, সেখানে মায়েরা বোনেরা কী আলোচনা করছেন বুঝতে পারবেন। তেমনি আপনারা যারা এই অটো টোটো চালান, বহু প্যাসেঞ্জারকে নিয়ে যান, আপনারাও কিন্তু উপলব্ধি করতে পারেন যে অ্যাকচুয়ালি কী আলাপ আলোচনা হচ্ছে। এবং সেই আলোচনার ভিত্তিতে যদি আপনারা পার্টিকে একটা মেসেজ দেন যে আমরা দেখছিলাম এই ধরনের কথাবার্তা হচ্ছিল, তাহলে পার্টি সেই মতো একটা ব্যবস্থা নিতে পারে। পার্টি সেইভাবে একটা চেষ্টা করতে পারে যে কোথায় আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলোকে আমরা কীভাবে সংশোধন করে নেব। কিন্তু সেক্ষেত্রে আপনাদেরও একটা মেজাজের ব্যাপার আছে। আমরা অনেক সময় শুনি, এটা বেশি পয়সার নোট দিলে আপনারা একটু মাথা গরম হয়ে যায় আপনাদের। আমার কাছে নেই, আমি হয়তো 100 টাকার নোট দিয়েছি, ভাড়া হয়তো 10 টাকা, আপনার মাথাটা গরম হয়ে গেল যে খুচরো পয়সা নিয়ে উঠতে পারেন না, হয়তো নেই তার কাছে। তাহলে সেটাকে আপনারা কীভাবে ট্যাকেল করবেন, হাউ টু ট্যাকেল ইট, সেটা কিন্তু আপনার চিন্তা ভাবনা। আপনি যদি খারাপভাবে টাকানো, তাহলে একরকম ভাব, আপনি যদি ভালোভাবে কথা বলেন তাহলে আর এক রকম। এটা আমার মনে হয়েছে, এটা আমার উপলব্ধি, কারণ আমি এটা দেখেছি। অনেকে হয়তো আপনাদের কাছে বলে না, আমাদের কাছে বলে, দাদা আমার কাছে ছিল না খুচরো টাকা, আমি একটা বড় টাকা দিয়েছিলাম, তখন বলছে যে খুচরো টাকা নিয়ে উঠতে পারেন না, মা বাবার শ্রাদ্ধ হয়ে যায়। এটা কেন হবে? এটা তো ঠিক নয়। আমাদের আচার ব্যবহারই তো আমাদের। আপনি নিশ্চয়ই নিজের পরিবার পরিজনকে ভালো রাখতে সারাক্ষণ গাড়ি চালানো, নিজেদের মেন্টাল ব্যালেন্স তো কম থাকে, কিন্তু সেটাকে রক্ষা করতে হবে। এটা একটা বড় শিক্ষা। এই শিক্ষাটা যদি আমরা না রাখতে পারি, তাহলে কিন্তু আপনার এই সারাদিনে কাজ করার পরে যে উদ্দেশ্যে গেলেন, বাড়িতে যেও তার একটা এফেক্ট হয়।
এখানে কোনো অসুবিধা হলো বাড়ির লোকের উপরে সেটা ঝেড়ে দিলাম, এটাও কিন্তু ঠিক নয়। এটা আমার মনে হয় আর যে এই বিষয়গুলো আমরা জানি কষ্ট হয়, কিন্তু এটা বাস্তব কথা। আমার রাগের বহিঃপ্রকাশ অন্য জায়গায় ঘটাতে না পারলে হয় বাড়িতে ঘটবে, না আমার কাস্টমারের পরে ঘটবে, না আমার ক্লায়েন্টের পরে ঘটবে। এইটা কিন্তু আমাদের একটু ব্যালেন্স করে চলতে হবে। সেটা যদি আমরা করতে পারি তাহলে মান আর হুঁশ এই দুটো থাকলেই মানুষ। সেইটা যদি না থাকে, হুঁশটা যদি না থাকে, শুধু মানটা নিয়ে ভাবি, তাহলে কিন্তু আর পুরোপুরি সম্পূর্ণ মানুষ হয়ে ওঠে না। এই জন্য আপনাদের কাছে আমার নিবেদন যে আপনারা সবাই মিলে যে উদ্দেশ্য নিয়ে মমতা ব্যানার্জির এই পতাকা তলে দাঁড়িয়ে লড়াই করবার কথা ভাবছেন, সেই লড়াইকে দৃঢ় করবার ক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে। আপনাদের সেই বড় ভূমিকাটা যদি আপনারা পালন করতে পারেন, তাহলে কিন্তু দল বেশি সমৃদ্ধ হবে। দলের সাথে মিছিলে যাচ্ছি, মুখে কোনো আওয়াজ নেই, দল করি। দেখবেন বামপন্থীদের দেখবেন 10টা ছেলে মিছিলে যাচ্ছে, 10 জনই আওয়াজ দেয়, আর আমাদের 1000 ছেলে যাচ্ছে, বোঝাই যাবে না এটা মিছিল গেল না মৃত মানুষের কোনো দেহ নিয়ে যাওয়া হচ্ছে, বোঝাই যাবে না। এটা কিন্তু একটা খুব কষ্টকর ব্যাপার। অসুবিধে কোথায়? আপনি তো দলের প্রতি সহমর্মিতা দেখিয়ে মিছিলে এসছেন, তাহলে মুখ দিয়ে আওয়াজ করতে অসুবিধা, আর পেছন দিক দিয়ে কেটে পড়ার একটা ব্যাপার। আমি তো দাদাকে দেখিয়ে দিয়েছি মুখটা, আমার আর না গেলেও চলবে। ব্যাপারটা খুব সহজ নয়। একটা রাজনৈতিক দলের কর্মী হয়ে উঠতে গেলে, একটা রাজনৈতিক দলকে বিলং করলে তাদের অনেক দায় এবং দায়িত্ব থাকে। সেটা যদি আমরা ঠিকভাবে না করতে পারি, এখানে যদি আমি আপনাদের মতো করে আপনাদের মতো করেই কথাবার্তা বলি, তাহলে আমার আর আপনার মধ্যে ফারাক থাকবে না। এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা প্রচুর পরিশ্রম করেন, পার্টির জন্য মিছিল মিটিং করেন, আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা গৌরববোধ মনে করি যে আপনারা আমাদের সাথে পায়ে পা মিলিয়ে হাঁটেন, কিন্তু তাতে একটা আন্তরিকতা থাকতে হয়। আন্তরিকতা না থাকলে কোনো কিছু ভালো লাগে না। শুধু যদি হিসেব নিকেশের ব্যাপার হয় তাহলে কিন্তু হবে না। এটা মাথায় রাখতে হবে। এবং আমি আশা করব যে আপনারা যেমন আজকে সংগঠিতভাবে এই সম্মেলন করেছেন, যে সময় শুরু হয়েছে তার আগের দিন থেকে আপনারা পরিশ্রম করেছেন। আজকে যত মানুষ এখানে উপস্থিত আছেন, এটা আইএনটিটিউসির প্রেসিডেন্ট হিসেবে সুকুমার আমাদের এখানে এটা প্রথম সম্মেলন, এর আগে কোনো দিন এইভাবে হয়নি। আমি ওকেও ধন্যবাদ জানাই যে অসংগঠিত ক্ষেত্রের মানুষদের একসঙ্গে একত্রিত করে। কারণ আমাদের সকলের লক্ষ্য একটাই, যে বাংলার বুকে এই সরকারটা থাক, এবং এই সরকার যতদিন থাকবে মানুষের মায়েদের বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে, স্বাস্থ্য সাথীতে চিকিৎসার ব্যবস্থা হবে, আমাদের ছেলেমেয়েদের পড়াশুনোর জন্য বই থেকে শুরু করে জুতো জামা ব্যাগ পাওয়া যাবে। এই যে ব্যবস্থাগুলো মমতা ব্যানার্জি করেছে, বিনামূল্যে রেশন ব্যবস্থা, এই সমস্ত ব্যবস্থাটা চালু থাকতে পারে যদি মমতা ব্যানার্জি সরকারকে আমরা রক্ষা করতে পারি। আপনারা দেখবেন যে দ্রৌপদীর স্বয়ংবর সভা হচ্ছিল, তখন অর্জুন শুধু মাছের চোখ দেখেছিলেন, বাকি সবাই এদিক ওদিক দেখেছিল, সেই জন্য মারতে পারেনি। অর্জুন শুধু মাছের চোখের দিকে লক্ষ্য করেছিল বলে তার লক্ষ্যভেদটা হয়েছিল। আমরা যারা দলের কর্মী, আমাদেরও মাছের চোখের মতো করে মমতা ব্যানার্জিকে যাতে আমরা নয়নের মণি হিসেবে নিজেদের মধ্যে রাখতে পারি,
দলকে সুসংহত রেখে আমাদের আচার ব্যবহারের মধ্য দিয়ে মানুষের সাথে আরও বেশি যাতে সৌহার্দ্য স্থাপন করতে পারি, তাতে এই ধর্ম বর্ণ সব সম্প্রদায়ের মানুষ এখানে আমরা আছি। আমরা কি আলাদা আলাদা আছি? কিন্তু এটা বাংলার বুকে সেই জিনিসটা একটা চেষ্টা হচ্ছে, সেটাকে একদিকে প্রতিহত করা, আর একদিকে আমাদের যে কথা, আমি দেখেছি যে মমতা ব্যানার্জিকেই বলতে হয় যে আমি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি। আমরা যারা দলের কর্মী আমরা কবার বলি যে দিদি তো লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন, আমরা কবার বলি যে দিদি স্বাস্থ্যসাথী কার্ড করেছে, আমরা কবার বলি যে সবুজ সাথী সাইকেল দিদি অ্যারেঞ্জমেন্ট করেছে। আমরা বলি না, অর্থাৎ আমাদের নিজের ঢাক নিজেকেই পেটাতে হবে। তাহলে এখানে কিন্তু আপনাদের একটা বড় ভূমিকা আছে, অর্থাৎ একটা মেসেজ দেওয়া। এই যে ঋতব্রত বলছিল যে এখন সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ সবাই। আমি যা পারি না, আমি শুধু ধরা আসা পারি, বাকিটা পারি না, স্বীকার করতে দ্বিধা নেই। যা পারি না। তো সোশ্যাল মিডিয়াতে অনেক বন্ধুরা আছেন, অ্যাক্টিভ আছে, তো তারা গুড মেসেজ দিন, রাজ্য সরকার কি করেছে তার বিবরণ দিন, আপনাদের জন্যে শ্রমিকদের সাথী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা করতে পেরেছেন তার মেসেজ দিন। আর এখানে যারা লিডাররা আছেন তাদের আমি বলবো যে এই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য বিভিন্ন প্রকল্প আছে, সেই প্রকল্পের সুবিধাগুলো যেন সবাইকে আমরা পাইয়ে দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়